রাফি এইটা আইডেন্টিফাই করেছে যে যে গুড অ্যাক্টর সে সব জায়গায় গুড অ্যাক্টর। ওকে, ফর্ম ইজ নট এ ফ্যাক্টর। পরে আমি যেটা জানতে পেরেছি, আমাকে যেটা বলেছে যে আমি দুটো কারণে আপনাকে আমি আমার কাস্টিংয়ে রেখেছি। এক নাম্বার হচ্ছে আপনার ভয়েস। আচ্ছা, আপনার ভয়েসটা সবার চেয়ে একটু ডিফারেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কোন পয়েন্টে রায়হান রাফি আপনাকে প্রভাবিত করেছে? এর আগের সাকসেসগুলো, তুফানের স্ক্রিপ্ট, না শাকিব খানের সাথে সবকিছু মিলে আপনার? আসলে আমার কাছে মানে আমি তো এই ছবিটা নাও করতে পারি, আমি যে সব ছবি করি তাও রাইট, ওই জন্য প্রশ্নটা করলাম। তারপরে এটা একটি বাণিজ্যিক ধারার ছবি, আমি যে এটা আমার শুরুটা হয়েছে কবে সেটাও আমি বলতে চাই, কিন্তু এইখানে আমাকে একেবারেই আকর্ষণ করেছে রায়হান রাফি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যিনি আমার গেস্ট তার সম্পর্কে বলার আগে আমি নিজেও আজকে একটু নার্ভ ডাউন আছি, কারণ খুবই গুণী একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং পুরোদস্তুর এই অভিনয় শিল্প জগতের একজন মানুষ। তার নাম গাজী রাকায়েত। বাংলাদেশি চলচ্চিত্রে তার সাফল্য আসলে ঈর্ষণীয়। যেই ছবিগুলো করেছেন সেই বছরটায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেকগুলো ব্যাগ নিয়ে যেতে হয়েছে, কারণ অনেকগুলো পুরস্কার সাথে নিয়ে আসতে হয়েছে এক ছবিতে। পাশাপাশি অভিনয়, তার চিত্রনাট্য এবং তার সাথে কাজ করার অগণিত ছাত্রছাত্রী বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে রয়েছে। রাকাত ভাই, স্বাগত আমার অনুষ্ঠানে। আমার নাম তানভীর তারেক, কেমন আছেন? ওকে তানভীর তারেক, তোমাকে অনেক 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 শুভেচ্ছা এবং আমি খুব খুশি হয়েছি আমাকে তুমি এখানে নিয়ে আসতে পেরেছো। আসলে আমি কিছুটা হলেও একটু রঞ্জিত যে অন্যভাবে আমরা আসতে পারতাম। আপনার তুফান না, আপনার তুফান হয়তো সেকেন্ড সেশন হতে পারতো। যাই হোক, আমি তুফান নিয়ে শুরু করতে চাই। যে যেমন রাফির সাথে কিছুদিন আগে আমার একটা আলাপ হলো তুফান নিয়ে। তো ধরেন অনুজ প্রতিম যখন ডিরেক্টর, একজন এই লেভেলের ডিরেক্টরকে ডিরেক্ট করে, ডিরেক্টর থট শেয়ারগুলো কেমন হয়? এখানে আমাদের রায়হান রাফির একটি মানে খুব পজিটিভ জিনিস হচ্ছে ও ডোন্ট বদার এনিওয়ান। আচ্ছা, আর ড্যাম কেয়ার, আমার যখন ড্যাম কেয়ার এটা বাইরে থেকে মনে হয়, কিন্তু ভিতরে কি বদার করছে এটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, সেখানে হয়তো সেটা আমাদের শো করছে না, এটা এই স্মার্টনেসটা আছে। আচ্ছা আচ্ছা। এবং আমার মনে আছে যে করে ফোন আসলো আমার, হ্যাঁ রাকিব ভাই আমার তো নেক্সট ছবি তুফানে আপনাকে কাজ করতে চাই, আপনি যদি একটু আমার অফিসে আসেন তাহলে আপনার সাথে একটু কথা বলবো। আপনি কি আসবেন? ঠিক আছে, আচ্ছা, প্রবলেম। আপনাকে অফিসে ডাকলো? হ্যাঁ। আচ্ছা, তো আমি গেলাম, যাওয়ার পরে বলে দিল অনেকগুলো যে আপনি কিন্তু দৌড়াতে পারবেন কিনা, এগুলোতে অনেক কষ্ট করতে হবে। আচ্ছা, তারপরে যেহেতু আমরা শিখাই এগুলো তো পার্ট অফ মাই প্রফেশন, এই আর কি। তারপরে কথা হলো এই আর কি, এই প্রসঙ্গে আস্তে আস্তে যুক্ত হলো এবং ডিরেকশনের গল্পটা বলেছে, ক্যারেক্টারটা বলেছে। তারপরে সেটে যাওয়ার সময় যেই ওর যে বিষয়গুলো ওর অবজার্ভ। কোন পয়েন্টে রায়হান রাফি আপনাকে প্রভাবিত করেছে? এর আগের সাকসেসগুলো, তুফানের স্ক্রিপ্ট, না শাকিব খানের সাথে সবকিছু মিলে আপনার? আসলে আমার কাছে মানে আমি তো এই ছবিটা নাও করতে পারি, আমি যে সব ছবি করি তাও রাইট, ওই জন্য প্রশ্নটা করলাম। তারপরে এটা একটি বাণিজ্যিক ধারার ছবি, আমি যে এটা আমার শুরুটা হয়েছে কবে সেটাও আমি বলতে চাই, কিন্তু এইখানে আমাকে একেবারেই আকর্ষণ করেছে রায়হান রাফি। আচ্ছা, কারণ হচ্ছে আমি কিন্তু তখন ডিরেক্টর না, আমি একজন অ্যাক্টর হিসেবে আমি বাংলাদেশের যে কোনো ডিরেক্টর, একটা 12 বছরের শিশু যদি আমাকে ডিরেকশন দেয়, সে আমাকে ডিরেকশন দিতে পারবে। সেই স্কুলিংটা আমি আমার নাগরিক নাট্য সম্প্রদায়, আমি আসাদুজ্জামান নূরকে দেখেছি, দীর্ঘ 20 বছর তার সাথে একসাথে দল করেছি, যে উনি এমন একজন অভিনেতা যে তাকে যে কেউ ডিরেকশন দিতে পারবে এবং সেই ডিরেকশন অনুযায়ী ওটাকে অ্যাডাপ্ট করে ফেলেছে নিজেকে। আচ্ছা, অসাধারণ। তো এরকম আলী জাকের, আবুল হায়াত, এরকম বড় বড় সব, খালেদ খান, কি অসাধারণ অভিনেতাদের সাথে কাজ করেছি, জামালউদ্দিন হোসেন, ডক্টর ইনামুল হক। আমরাও আজকে এক অসাধারণের সাথে। আমার কাছে যেটা মনে হয়েছে যে ও আই এম অ্যাডাপ্টেবল। আমি যখন অভিনেতা তখন তো আমি অভিনেতা, আমাকে তুমি যেমনি খুশি ব্যবহার করো, লজিক্যালি করো, ইলজিক্যালিও যদি করো, আমি এটা লজিক্যাল করে নিব, তুমি টেরও পাবে না। হ্যাঁ, কিন্তু এই আমি চাই আমাকে তুমি ডিরেকশনটা দাও, আমি ছেড়ে দিতে চাই ডিরেক্টরের হাতে, সেই ছেড়ে দেওয়াটা গেছে। আচ্ছা আচ্ছা, রাকাত ভাই, ছবিটি আমি দেখেছি, তুফানের যে ক্যারেক্টার ন্যারেট করেছেন, একজন টাইপরাইটারে স্ক্রিপ্ট লিখছে, আমার মনে হচ্ছে যে এই জায়গায় রাকাত ভাই ছাড়া আসলে ভাবনাটা সম্ভব না, মানে একজন প্রসিদ্ধ মঞ্চকর্মী ছাড়া
মনে হচ্ছে একটা হঠাৎ করে মনোলগ চলছে। এটা আমি যখন রাফি তো কমার্শিয়াল সেন্সে, কমার্শিয়াল এটা তো একটা মানে এই সিনেমার আরেকটা পৃথিবীর সাকসেসফুল কমার্শিয়াল ছবিতে, বিশেষ করে বাংলা সিনেমাতে এরকম ন্যারেটিভ ফর্মে কোনো কাজ হয়েছে না। আমি ওই জায়গায় অবাক হচ্ছি, সাহস কত, সত্যি সত্যি এটা এইভাবে কি। এবং আমার মনে আছে আমাদের ন্যারেট পার্টটা যখন শেষ হলো, একটা সিন আছে, আমি কাছে ক্যামেরার সামনে এসে একটা তুড়ি দেই, ওখান সে ওয়াও করে উঠলো এবং সে বলেই বসলো যে ছবিটা মনে হয় হিট হয়ে গেল। তো আমি অবাক হয়ে বললাম ও কেন এই কথাটা বললো, সরি। তো এই যে বিষয়টা পরে আমি যেটা জানতে পেরেছি, ও আমাকে যেটা বলেছে যে আমি দুটো কারণে আপনাকে আমি আমার কাস্টিংয়ে রেখেছি। এক নাম্বার হচ্ছে আপনার ভয়েস, আচ্ছা, আপনার ভয়েসটা সবার চেয়ে একটু ডিফারেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার লুক, আপনার ফেস, আপনার সব কিছু, সেইটা ওর ভাবনা ছিল। একটু ভয় ছিল, কারণ অনেক ডায়ালগ আমি ঠিক মতো বলতে পারবো কিনা, মেমোরাইজ করতে পারবো কিনা। তো অনেক গরম ছিল, হ্যাঁ এটা সবাই বলছে আপনাদের কাস্টিং এর। তো সবকিছু মিলে হয়েছে আর কি। তো আমার কাছে ভালো লেগেছে যে আমি কিন্তু বিজ্ঞাপনে ভয়েস দিয়েছি মেজবাহ রহমান সুমনের। আচ্ছা, ও আমাকে এই একই কথা বলেছিল যে রাকাত ভাই আপনার ভয়েসটা আমি সদার চেয়ে একটু আলাদা চাচ্ছিলাম, এই কারণে আপনাকে সেইটা রায়ান রাফির একটা কারণ। তো যেই কারণে ও আমার উপর হয়তো কনফিডেন্ট ছিল, কিন্তু আমি একটু ভয় ছিলাম যে ও কিভাবে, আমি তো জানি না, গল্পটা জানি না, স্ক্রিপ্টটা জানি না, এটা বলেও না, বলা উচিতও না, কিন্তু আমি আমার জায়গাটা জানি। এখন গল্পটা কিভাবে ও গাচ্ছে এটা তো আমাদের বলেনি, বা আমি বলারও চেষ্টা করি, দরকারও নাই। হ্যাঁ, আমি একটা ছবিতে আমি গেট আপ নিয়েছি, গেট আপ, কিন্তু এমন কিছু ডিরেক্টর আছে যে তারা বলে দেবেন যে না ওই কোনো সিনেমার নাম, ডিরেকশনের নাম, ডিরেক্টর কারোর নাম কিছু বলা যাবে না, বলবো না। আপনি আমরা জানতে পারবেন না গল্পটা কি, সেটাও জানতে পারবেন না। যদি মনে করে যে না আপনি স্ক্রিপ্টই দেখবেন না, আমি আপনাকে বলে দেবো, আপনি করবেন, এই সব কিছুই সম্ভব। এখন সারা পৃথিবীতে অনেক বড় বড় অ্যাক্টর আছে, জাস্ট একবার পড়ার পর স্ক্রিপ্ট দেখি না, যাতে সে স্টেরিওটাইপ বা ডিফারেন্ট আগে থেকেই কনসার্ন হয়ে যায় কিনা, যেটাকে আমরা আর্ট অফ নট নোয়িং বলি, যে আমি একবার জেনে গেলাম এটা সঠিকভাবে বলতে পারবো কিনা, যদি বড় বড় অভিনেতারা সেটা পারে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি তো ওরকে আগে বোঝার চেষ্টা করি অ্যাজ অ্যান অ্যাক্টর, এটা প্রত্যেকটা অ্যাক্টরই কিন্তু তাই করে। রাকাত ভাই, আমি চঞ্চলকেও একই প্রশ্ন করেছিলাম, আপনি চঞ্চল চৌধুরী বলি বা ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাবলু থেকে শুরু করে অনেকেই কাজ করেছেন যারা আসলে একেবারেই আমরা বাইরে থেকে যেটা ভাবি যে এরা আসলে ফ্যান্টাসি মুভি, নাচে গানে শটে বা 1 মিনিটে 100 জন মারা যাবে এই ধরনের ছবিতে বিশ্বাস করে না, কিন্তু তারা বিভিন্ন পাবলিক ডোমেইনে বলে জীবনের গল্প বলে না। কিন্তু এইখানে দেখা গেল যে অনেকগুলো আপনারা যোগ হলেন ফ্যান্টাসি মুভিতে। এটা কি আপনাদের এক ধরনের দূরত্ব ছিল, নাকি রায়হান রাফির এটা কারিশমা বলি? আমি অনেক আগে, আমার খুব প্রিয় অভিনেতাদের মধ্যে একজন হচ্ছে নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিন শাহ মোহরা ছবিটা আমি হলে দেখেছিলাম ইন্ডিয়াতে। আচ্ছা, সেখানে তার এবং অনেক কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে তার। একজন অভিনেতা নানা পাটেকর, তো আমরা জানতাম যে উনি প্যারালাল ঘরানা বা একটু ডিফারেন্ট ছবি ছাড়া করেন না, কিন্তু সেই নানা পাটেকরকেও আমরা দেখেছি কিভাবে। এইটা না আমাদের ভাবনার প্রবলেম, নাকি পরিচালকরা ইউজ করতে পারে না? ইউজ করতে পারবো না বলে এইটা আমাদের মিডিয়াতে একটা ব্যাপার আছে যে দেখবেন কোনো বিজ্ঞাপন জগতে কিন্তু একটা বিজ্ঞাপনের সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, কিন্তু এক জাতীয় বিজ্ঞাপন মডেলে আপনি বারবার ঘুরিয়ে পাবেন। মাথার মধ্যে একটা সেট করে ফেলে সবাই, কিরকম জানি, হ্যাঁ, যে আচ্ছা ও এরকম তো ওই রকম। আমরা কিন্তু একজন গুড ডিরেক্টর আমরা ভেঙে ফেলতে চাই, এটা আমাদের সবসময় একটা চ্যালেঞ্জ থাকে, ভেঙে ফেলতে চাই, হ্যাঁ, যে নতুন কোনোভাবে গড়া যায় কিনা। রাফি এইটা আইডেন্টিফাই করেছে যে গুড অ্যাক্টর সে সব জায়গায় গুড অ্যাক্টর, ওকে, ফর্ম ইজ নট এ ফ্যাক্টর। হ্যাঁ, আচ্ছা, এবং আমাদের অপিনিয়নটা কি, আমরা এটাকে কিভাবে দেখছি? ওকে, আমার অপিনিয়নটা হচ্ছে যে আমি অভিনয় করতে আসছি, বড় পর্দা হচ্ছে একজন অভিনেতার জন্য সবচাইতে ডিটেইলে প্রকাশ করার একটি ক্ষেত্র। আপনি জানবেন সে শিশির ভাদুড়ী, গিরিশ ঘোষ, তারা সিনেমা করে গেছে, তারা বুঝে ফেলছিল যে নতুন মিডিয়ায় আসছে সিনেমা। এখন আপনি কিভাবে ব্যবহার করছেন, যেটা হাওয়াতে
মেজবা রহমান সুমন দেখেন, কাস্টিংগুলো যদি দেখেন, তাই না, শ্রমিকই মনে হয়েছে। কিন্তু সিনেমাতে আমরা এর আগে দেখেছি যে মোটা একটা লোক রিক্সা চালাচ্ছে, তো এটা তো হতে পারে না। কিন্তু মানুষ কিন্তু হাওয়ার সেই কাস্টিংটাকে অ্যাকসেপ্ট করেছে, একটা ব্লেন্ড করা হয়েছে, এটা বলতে চাচ্ছেন। যেমন আমি ফজলুর রহমান বাবুর যখন অভিনয় করছিলাম বাবু ভাইয়ের সাথে, আমার তো আরও অভিনয় তাকে দেখছিলাম, এবং আমি বলেছি প্রত্যেকটা মানুষের বিভিন্ন এই যে তার একটা সৌন্দর্য আছে, তুমি কিন্তু তোমার সৌন্দর্যটা আস্তে আস্তে বেরোচ্ছে। এবং ওকে যে কাস্টিংটা করেছে, সো নাইস, হি ডিড এক্সেলেন্ট। আমি একেবারেই একজন নেতাকে পাচ্ছিলাম, তার টেনশন, তার হাসি উচ্ছ্বাস, তা আমি তো অবজার্ভ হিসেবে দেখছি। আচ্ছা। এবং কলকাতার আমার সাথে আরেকজন অভিনেতা ছিল, লোকনাথ, হি ডিড এক্সেলেন্ট। তো এই সুন্দর অভিনেতাগুলোকে ও কাস্ট করেছে, এবং তাদেরকে কিভাবে ব্যবহার করবে এই পরিকল্পনাটা ছিল। আজকে দেখেন সাকসেসফুল।